আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 25শে জুন মদিনা সম্পাদক মৌলানা মহিউদ্দিন খান সাহেবের আজকে চতুর্থ মৃত্যুবার্ষিকী। আমি মহান আল্লাহ তাআলার কাছে তার রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক, তার পরিবারের প্রতি অনুগ্রহ করুক এবং তার রেখে যাওয়া বহুমুখী দিনের খেদমত থেকে আমাদেরকে এই জাতিকে উপকৃত হওয়ার আল্লাহ তৌফিক দান করুক। মৌলানা মহিউদ্দিন খান এদেশের একজন সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই মনীষী, বহুমুখী প্রতিভার অধিকারী, বহু অঙ্গনে দ্বীনের তার খেদমত। একজন আলেম হিসাবে যে বৈশিষ্ট্য থাকার কথা, মৌলানা মহিউদ্দিন খানের মধ্যে আমার দৃষ্টিতে প্রায় সব বৈশিষ্ট্যই ছিল। একজন আলেমই নয়, তিনি ছিলেন একজন আদর্শ মানুষ। আদর্শ মানুষের বহু গুণ তার মধ্যে ছিল। তার যেসব গুণের কারণে আমি ব্যক্তিগতভাবে তাকে খুব শ্রদ্ধা করি বা তার প্রতি আমি আকৃষ্ট হই, এর অন্যতম গুণ হচ্ছে তিনি একজন নিষ্ঠাবান মানুষ। তিনি একজন মুখলেস আলেম ছিলেন। কোনোভাবেই লৌকিকতা, প্রচারমুখিতা বা অস্থিরতা এগুলোর ঊর্ধ্বে তিনি ছিলেন। তিনি একজন নির্লোভ, নিরহংকার মানুষ ছিলেন। আমার ক্ষুদ্র জ্ঞান এবং ক্ষুদ্র সময়ে তার এসব গুণগুলো, তার প্রতি আমার মধ্যে একটা আগ্রহ সৃষ্টি হয়। আমার ক্ষুদ্র জীবনের প্রায় 35 বছর তার সম্পর্কে আমার কম বেশি জানা। এর মধ্যে 30 বছর সরাসরি তার সাথে ওঠা বসার নানানভাবে সুযোগ হয়েছে। আমরা তার আত্মজীবনী, জীবনের খেলা করে এর মাধ্যমে তার জীবন সম্পর্কে ধারণা পেয়েছি বা জানছি, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একজন মানুষের জন্য। তার পরিবার, তার জন্ম, তার শিক্ষা, তার খেদমত বা তার কর্ম, সব কিছুই মূলত যে কোনো মানুষের জন্য একটা প্রেরণা, একটা উৎসাহের, এটা কোনো সন্দেহ নাই। 1935-এ তিনি কিশোরগঞ্জের তার নানা বাড়ি পাকুন্দিয়ায় জন্মগ্রহণ করেন। যদিও তার পৈতৃক নিবাস ময়মনসিংহের ঐতিহ্যবাহী গফরগাঁওয়ের আনসার নগরে। তার পিতামাতা উভয়ই খুবই পবিত্র আত্মার অধিকারী মানুষ ছিলেন। তার জীবনে তার পিতামাতার প্রভাব অনেক। তিনি একসময় পাঁচবাগ মাদ্রাসার সেরা ছাত্র ছিল। পাঁচবাগ মাদ্রাসা থেকেই তিনি আলেম ফাজেল পাশ করেন। ফাজেলে তিনি স্থান করছিলেন ও সময়। পরবর্তীতে তিনি ঢাকা আলিয়া মাদ্রাসা থেকে কামেলে হাদিস ফিকহ পাশ করেন। মৌলানা মহিউদ্দিন খান সাহেবের মুখ থেকে কথাটা বারবার শুনছি যে উনি বলেছেন যে আমি কখনো কোনো কলেজ ইউনিভার্সিটির বারান্দায় পা দিই নাই। মানে এই কথার অর্থ যে কখনো উনি কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে নাই, কিন্তু ওনার লেখার মান, ওনার সাংবাদিকতা, ওনার অনুবাদ সাহিত্য বা ওনার বিভিন্ন বিষয়ের উপরে গুরুত্বপূর্ণ প্রবন্ধ বা বিভিন্ন অনুষ্ঠানে বা সেমিনারে ওনার বক্তব্য এতটাই মানসম্মত ছিল, ভাষা, ইতিহাস বা জ্ঞানের গভীরতা, যা সমস্যা এক সময় একটা মানে অন্যরকম ছিল, মানে অন্যরকমের পরিচয় বহন করতো তার জ্ঞানের, তার বিজ্ঞতার বা তার অভিজ্ঞতার। আল্লাহ তাকে সত্যিকারে এলেমের নূরে তাকে মনোবর করছিলেন। ব্যক্তিগতভাবে ওনার সাথে আমি কামেল পাশ করার পরে যখন ঢাকায় আসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আমরা পড়ি, তখন আমরা আমাদের ওস্তাদ সাসিনা দারুসুন্নাত আলিয়া মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা নিয়াজ মখদুম খোতানি রহমতুল্লাহ আলাইহের ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে আমরা ঢাকায় একটা সেমিনার করতাম 29শে অক্টোবর। আমরা তখন ছাত্র, আর্থিকভাবে নানাভাবে আমরা দুর্বল ছিলাম। আমাদের আলফাল্লা রিলেশন সমিতির একটা সংস্কৃতি শাখা ছিল নিয়াজ মখদুম রিসার্চ একাডেমি। এই নিয়াজ মখদুম রিসার্চ একাডেমির উদ্যোগেই মূলত আমরা আল্লামা খোতানি হুজুর রহমতুল্লাহ আলাইহের মৃত্যুবার্ষিকী বা উপলক্ষে এই সেমিনারটি করতাম। আমরা প্রথম ওনার কাছে দাওয়াত দিতে গেলাম এই সেমিনারে। উনি খুব সহজভাবে দাওয়াতটা গ্রহণ করলেন এবং আমি বললাম যে হুজুর, আমরা কিভাবে আপনাকে নিতে আসবো। আমার মনে আছে বাংলা বাজারে মদিনা পত্রিকার অফিসে মূলত কথা হয়েছিল। উনি বললেন, না, নিতে আসতে হবে কেন, আমি যথাসময়ে পড়বো।
এবং আমরা যতদিন এই সেমিনারটা করেছি উনি প্রতি বছরই এই সেমিনারে উপস্থিত ছিল এবং সবচেয়ে সহজভাবে ওনাকে দাওয়াত দেওয়া উপস্থিত করা আমাদের জন্য সম্ভব ছিল। ওনার নিজের দায়িত্বেই উনি এই সেমিনারে বা এই আলোচনার সভায় উনি আসতেন এবং উনি আসবেন এই ধরনের একটা নিশ্চিত আমাদের মনে বিশ্বাস ছিল এবং ওনার বক্তব্যগুলো সেমিনারে খুব তাৎপর্যপূর্ণ ছিল, গুরুত্বপূর্ণ ছিল এবং এই খোতানি হুজুরকে কেন্দ্র করেই মূলত ওনার সাথে আমাদের বেশি ঘনিষ্ঠতা। মাওলানা মহিউদ্দিন খান সাহেব ঢাকা আলিয়ার ছাত্র ছিলেন এবং মহিউদ্দিন খান সাহেবের ওস্তাদ ছিলেন আব্দুর রহমান কাজগারি রহমতুল্লাহ আলাই, যিনি আল্লামা নিয়াজ মখদুম খোতানি রহমতুল্লাহ আলাইহের বন্ধু ছিলেন। আল্লামা নিয়াজ মখদুম খোতানি রহমতুল্লাহ আলাই যে প্রেক্ষাপটে তুর্কিস্তান থেকে হিজরত করেছে, আব্দুর রহমান কাজগারি রহমতুল্লাহ আলাই সেই প্রেক্ষাপটে হিজরত করেছে। আল্লামা নিয়াজ মখদুম খোতানি রহমতুল্লাহ আলাই ঢাকায় আসলে আব্দুর রহমান কাজগারি রহমতুল্লাহ আলাইহের রুমে বা বাসায় যেতেন, আর মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাই উনি আব্দুর রহমান কাজগারি সাহেবের খেদমত করতেন, তার সোহবতে থাকতেন। মূলত আব্দুর রহমান কাজগারি রহমতুল্লাহ আলাইহের সূত্র ধরেই আল্লামা খোতানি রহমতুল্লাহ আলাইয়ের সাথে মাওলানা মহিউদ্দিন খান সাহেবের ঘনিষ্ঠতা বা জানা, যে কারণে আল্লামা খোতানি হুজুর রহমতুল্লাহ আলাইহির পরে আমরা যখনই যে অনুষ্ঠান করছি সব অনুষ্ঠানে ওনার অংশগ্রহণ, ওনার আন্তরিক সহযোগিতা এটা স্মরণ করার মতো। আমার মনে আছে একবার আমরা বাংলা বাজারে মদিনা পত্রিকা অফিসে খোতানি হুজুরের সেমিনারে ওনাকে দাওয়াত দিতে গেলাম। তিনি জিজ্ঞাসা করলেন কোথায় অনুষ্ঠান করবা। গোলাপ সমাজের ওইখানে তখন গ্রন্থ ভবন ছিল, ছোট্ট একটা অডিটোরিয়াম ছিল যার ভাড়া ছিল 1000 টাকা। আমাদের যেহেতু আর্থিক সীমাবদ্ধতা ছিল আমরা এই ক্ষুদ্র পরিসরেই আমাদের এই আয়োজনটা করার চিন্তা করছিলাম। উনি জিজ্ঞাসা করলেন যে তোমরা এখানে কেন, খোতানি হুজুরের মতো একজন ব্যক্তির আলোচনা সভা এত ছোট্ট জায়গায় কেন হবে। তা আমি বললাম যে আর্থিক সমস্যা আর নানা কারণে। উনি বললেন আর্থিক সমস্যার কারণে? আমি বললাম জি অনেকটা এরকম। উনি আমাদের সামনেই কলিং বিল টেপলেন, ওনার বড় ছেলে মোস্তফা মহিউদ্দিনকে ডাকলেন এবং বললেন যে আমাকে 2500 টাকা দাও। তখন বায়তুল মোকাররম ইসলামী ফাউন্ডেশন অডিটোরিয়ামের ভাড়া ছিল 2500 টাকা। ওনার ছেলে ওনাকে 2500 টাকা ওনার হাতে দিল। উনি এই টাকাটা আমার হাতে দিয়ে বললেন যাও তোমরা বায়তুল মোকাররমের ইসলামী ফাউন্ডেশন অডিটোরিয়াম ভাড়া করো, এই বড় পরিসরে খোতানি হুজুরের এই সেমিনার করো। জীবনে এর পূর্বে এ ধরনের কোনো সহযোগিতা বা উৎসাহ বলতে গেলে কারোর কাছ থেকেই পাই নেই মনে হয় যে একজন মানুষ এত উদার হইতে পারে। অনেকে অনেক কথা বলে কিন্তু আসলে আর্থিকভাবে সহযোগিতা করার মতো মনোভাব মানুষের অনেক সময় কম থাকে নানা কারণ, এবং ওনার এই সহযোগিতাটা আমার জীবনে খুব প্রভাব বিস্তার করে। এখন অনেক সময় আমাদের ছাত্রেরা বা আমাদের পরিচিত জনরা কোনো ভালো কাজে কোনো সহযোগিতা চাইলে করতে না পারলেও ওনার ওই স্মৃতিটি খুব মনে পড়ে যে মহিউদ্দিন খান সাহেব সেদিন আমরা রাস্তায় রাস্তায় ঘোরা যারা শিক্ষার্থী তাদের ভালো কাজে কি করছিলেন আর আজকে আমরা কি করছি, এবং অনেক সময় চেষ্টাও করি তার সে আদর্শটা অনুসরণ করার। আল্লামা খোতানি হুজুর সম্পর্কে উনি একটা প্রবন্ধ লিখছিলেন যেটা অগ্রপত্রিকে ছাপা হয়েছিল, যেটা আমাদের নিয়াজ মখদুম খোতানি রহমতুল্লাহ আলাইহির যে স্মারকগ্রন্থ স্থান পেয়েছে। এই প্রবন্ধটা ওটা চমৎকার এবং একটা ঐতিহাসিক প্রবন্ধ আমার দৃষ্টিতে, যে অন্তরঙ্গ আলোকে আল্লামা নিয়াজ মখদুম খোতানি রহমতুল্লাহ আলাইহি। সেখানে উনি খোতানি হুজুরের সাথে যে কাজগরি রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে ওনার পরিচয়, কাজগরি সাহেবের যে প্রেক্ষাপটে দেশে হিজরত করা, খোতানি হুজুরও সেই প্রেক্ষাপটে হিজরত করা, বা আল্লামা খোতানি হুজুরের ইলমের পরিচয়, বিশেষ করে যে প্রেক্ষাপটে তারা হিজরত করছে সেইটার ঐতিহাসিক পটভূমি এমনভাবে ওই প্রবন্ধে উল্লেখ করছে যেটা ইতিপূর্বে আমাদের মূলত জানা ছিল না বা অতটা সহজভাবে বোঝার সুযোগও ছিল না তার ওই লেখার মাধ্যমে। এবং তার ওই প্রবন্ধের মধ্যে আল্লামা খোতানি হুজুর রহমতুল্লাহ আলাইহি মদিনা পত্রিকা অফিসে মহিউদ্দিন খান সাহেবের সামনে বসা ছিলেন এবং সেখানে ইরাকের অ্যাম্বাসাডার গেছিলেন। ইরাকের সেই রাষ্ট্রদূত খোতানি হুজুরকে দেখে
বিদ্রোহ হয়েছিলেন এবং তার ওই সাক্ষাতের পরিপ্রেক্ষিতে আল্লামা ফতানি হুজুর রহমতুল্লাহকে ইরাক সফরে যাওয়ার দাওয়াত দিচ্ছিলেন এবং ইরাকের রাষ্ট্রদূত বলছিলেন যে এরাই তো সাহাবাদের মতো মানুষ, এরাই সাহাবা চরিত্রের মানুষ, এদের চেহারা তো সাহাবাদের মতো, এদের মতো মনীষীদেরই তো ইরাক সফর করা দরকার। মৌলানা মহিউদ্দিন খান ওই প্রবন্ধে তার ইরাক সফরের খুব সুন্দর বর্ণনা দিচ্ছে এবং অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে, যেটা আমাদের কাছে খুবই জ্ঞানের এবং অনেক আনন্দেরও ছিল মূলত এই প্রবন্ধটা। মৌলানা মহিউদ্দিন খান সাহেব মদিনার সম্পাদক হিসেবেই মূলত বেশি পরিচিত। যে সময় এবং যে প্রেক্ষাপটে উনি মদিনা পত্রিকাটা প্রকাশ করছে, এটা তো বিশেষ ঘটনা। যতদূর আমার মনে পড়ে যে 1961 সন থেকে মদিনা পত্রিকা নিয়মিত প্রকাশিত হয়। এর আগে আরও দু একটা পত্রিকার উনি সম্পাদনার দায়িত্ব পালন করছে, দিশারি দু একটা পত্রিকা। এবং আমরা ওনার আত্মজীবনীতে পড়েছি যে মদিনা প্রকাশের যে ঘটনাগুলো, যে কি কঠোর পরিশ্রম উনি করেছে এবং কি রিস্ক নিয়ে উনি মদিনা পত্রিকা প্রকাশ করেছে। তো এর মধ্যেও একটা খুব আনন্দের বিষয় যে ওনার এই কাজের মানে মদিনা পত্রিকা প্রকাশের যে প্রকাশনা অনুষ্ঠান ছিল, যেখানে এমন কিছু মনীষীরা উপস্থিত হয়েছিল যেটা আমাদের জন্য একটা প্রেরণা, আমাদের জন্য একটা শিক্ষা। ডক্টর শহীদুল্লাহর মতো মানুষ সেদিন সেই প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিল এবং উনি নিজে বর্ণনা দিচ্ছে যে কীভাবে মদিনা পত্রিকা প্রকাশ করছে, নিজে কাঁধে করে পত্রিকার কাগজ টানছে, বাকিতে কাগজ আনছে। মানুষ যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে নিষ্ঠার সাথে পরিশ্রম করলে যে জীবনে সফল হওয়া যায়, আমার মনে হয় একটা বাস্তব নমুনা মৌলানা মহিউদ্দিন খান। আজকে আমাদের নতুন প্রজন্মেরা, আমাদের শিক্ষার্থীরা যে হতাশ হয় জীবন সম্পর্কে, আমার মনে হয় মহিউদ্দিন খান সাহেবের জীবনী যদি তারা বিশ্লেষণ করে বা ধৈর্য সহকারে তারা পড়ে, তাহলে তাদের হতাশা হওয়ার কোনো কারণ নেই, বরং তারাও আগামীতে বড় হইতে পারবে, ভালো কিছু করতে পারবে। এটা মনে হয় তারা প্রেরণা লাভ করবে বা চেতনা লাভ করবে, আমি মনে করি। আমি ব্যক্তিগতভাবে মদিনা পত্রিকা প্রায় 35 বছর যাবৎ আমি পড়াশোনা করি। এখন আমি মদিনা পত্রিকা আমি রাখি। মদিনা পত্রিকার যে বৈশিষ্ট্যগুলো আমাদের ছিল যে উনি নিজে লিখতেন। অনেক সম্পাদক আছে পত্রিকার যারা নিজেরা পত্রিকা হয়তো নামের তার সম্পাদক, কিন্তু পত্রিকায় লিখতেন না বা পত্রিকা সম্পাদনাও করতেন না, নামে তাদের চলত। কিন্তু উনি মদিনার সম্পাদকীয় বা অনেক গুরুত্বপূর্ণ প্রবন্ধ প্রতি সংখ্যায় লিখতেন। ওনার মদিনা পত্রিকার সবচেয়ে যেটা আমার কাছে আকর্ষণ হতো সেটা সম্পাদকীয়। উনি জীবনের শেষ সময় পর্যন্ত এই মদিনা পত্রিকার সম্পাদকীয়টা উনি লিখতেন এবং পত্রিকা হাতে নিয়েই আমি এই সম্পাদকীয়টা পড়তাম। 1.5-2 পাতার এই সম্পাদকীয়তে উনি একটা বিশাল বিষয় নিয়ে আসতেন এবং সমসাময়িক বিষয়। এবং ওনার লেখার একটা বৈশিষ্ট্য ছিল সম্পাদকীয়তে, উনি মুসলিম বিশ্ব নিয়ে, বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের শিক্ষা, কৃষ্টি, কালচার নিয়ে উনি লিখছে। কিন্তু উনি প্রথম সমস্যা, হতাশা এগুলো তুলে ধরতেন, কিন্তু শেষে উনি একটা আশাবাদ ব্যক্ত করতেন। এটাই আসলে একটা মোমেনের চরিত্র। মোমেন কখনো হতাশা হয় না, মোমেন আশাবাদী, মোমেন বিশ্বাস করে মোমেনের সফলতা, মোমেনের বিজয়
এটা আল্লাহর উপরে নির্ভর করে, যে কারণে উনি ওনার লেখার মধ্যে ওই যত বিশাল লেখা হোক, যত কঠিন লেখা হোক, মুসলিম বিশ্বের অনেক দুরবস্থা, অনেক ষড়যন্ত্রের কথা উনি লিখতেন, কিন্তু শেষে উপসংহারে উনি আশাবাদ ব্যক্ত করতেন, সেটা কঠিনভাবে এবং যৌক্তিকভাবে, যে মুসলমানদের একদিন বিজয় হবে, মুসলমানরা একদিন ষড়যন্ত্র থেকে বিজয় বের হয়ে আসবে, মুসলমানরা একসময় ঐক্যবদ্ধ হবে। এটা আমাকে খুব আকৃষ্ট করত, যে একজন লেখক সে তার পাঠকদের মধ্যে আশাবাদ সৃষ্টি করে। এটা আপনার পত্রিকার বা আপনার সম্পাদকীয় লেখার একটা গুরুত্বপূর্ণ। উনি মদিনা পত্রিকায় প্রশ্নোত্তরের জবাব দিতেন, যোগ জিজ্ঞাসার জবাব, বহু প্রশ্ন, এগুলো এখন বই আকারে বের হয়েছে। এছাড়া বিভিন্ন বিষয়ের উপরে উনি মদিনা পত্রিকায় লিখতেন। এছাড়া ওনার অনেক অনুবাদ গ্রন্থ, ওনার যেটা কালোজয়ী অনুবাদ গ্রন্থ আমার কাছে, সেটা হইল তাফসিরে মারেফুল কোরআন, যেটা আল্লামা মুফতি শফি রহমতুল্লাহ আলাই, যিনি 8 খণ্ডে উর্দু ভাষায় রচনা করছে, উনি সেটা বাংলায় অনুবাদ করছিলেন। অনুবাদ সাহিত্যটা মূলত রচনার চেয়েও অনেক কঠিন কাজ আমার দৃষ্টিতে। তো উনি সেই মূল মারেফুল কোরআনের সক্রিয়তা বজায় রেখে 8 খণ্ডে এই মারেফুল কোরআনের অনুবাদ করছে, তার ইসলামী ফাউন্ডেশন থেকে প্রকাশিত হয়েছে। পরবর্তীতে সৌদি বাদশাহ, মরহুম বাদশাহ ফাহাদ এর ইচ্ছায় বা তাদের প্রকল্পে, তাদের অর্থায়নে এই 8 খণ্ডর একটা সংক্ষিপ্ত বাংলা তাফসীর ছাপা হয়েছিল, যেটা সারা বিশ্বে বাংলা ভাষাভাষীদের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল বিনামূল্যে। এবং আমি শুনেছি, এবং মহিউদ্দিন খান সাহেবের নিজ মুখে আমি শুনেছি, যে ওই অনুবাদটার জন্য, যেটা সৌদি বাদশাহ প্রচার করছিলেন, সেটার জন্য সৌদি গভর্নমেন্ট ওনাকে খুব বড় অঙ্কের একটা রয়্যালিটি দিতে চেয়েছিল, যা বাংলাদেশি টাকার কয়েক লক্ষ টাকা। কিন্তু উনি একটা টাকাও রয়্যালিটি নিয়ে নাই। উনি বলছেন যে কোরআনের আমি একটু খেদমত করি। কিন্তু দুর্ভাগ্য, আমাদের দেশেরই কিছু নামদারি ইসলামের প্রবক্তাই বলি আমি তাদেরকে, তারা অপব্যাখ্যা করে বিশ্ববাসীকে এই খেদমত বা এই তাফসীর গ্রন্থ থেকে ফায়দা নেওয়ার পথটা রুদ্ধ করছে। কিন্তু এখানেও একটা বিষয়, মহিউদ্দিন খান সাহেব থেকে শিখে নেওয়ার বিষয়, উনি কিন্তু দমে থাকে নাই। সৌদি বাদশার অর্থায়নে এটা বন্ধ হয়েছে, কিন্তু উনি ওনার নিজের প্রকাশনা মদিনা পাবলিকেশন থেকে ওইটা আবার ছাপছেন। ওটা অতি সংক্ষিপ্ত ছিল, পরবর্তীতে ওনার শেষ জীবনের 2 খণ্ডে একটু আরেকটু বিস্তারিত ছাপছে। আর 8 খণ্ডের তো বিস্তারিত তো মারেফুল কোরআন তো আছেই। আমি আমার জীবনে প্রথম মারেফুল কোরআন তো আমরা ছাত্র জীবন থেকেই সংগ্রহ ছিল। ওনার যে বইটা আমি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে আকৃষ্ট হয়েছি, সে বইটা ছিল জীবন সায়নে মানবতার। এটা একটা অনুবাদ বই, মাওলানা আবুল কালাম আজাদ। আমি শশীনা একবার শাশুড়ি নিসারুদ্দিন রহমতুল্লাহ জান্তাবার্ষিকী উপলক্ষে একটা বক্তৃতা প্রতিযোগিতা আমি প্রথম পুরস্কার পাইছিলাম, জীবন সায়নে মানবতার, মহিউদ্দিন খান সাহেব। সে অনুবাদ সাহিত্যের ভাষাটা এত চমৎকার ছিল, আজকেও যারা পড়বে তারা মুগ্ধ না হইয়ে পারবে না। মানে ভাষার বিন্যাস, শব্দের বিন্যাস এবং একটা আবেগ। মূলত জীবন সায়নের মানবতার রূপ বলতে মানুষের অনেক মনীষীদের মৃত্যুর পূর্বকালীন অবস্থাটা মূলত সেখানে লেখা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহ অনেক সাহাবা ইকরামদের, অনেক মনীষীদের
এবং সেটা এমনভাবে উনি উপস্থাপনা করছে বাংলা ভাষায় যে কেউ পড়লে মুগ্ধ হবে। এবং এছাড়া ওনার তো প্রকাশনা শতাধিক অনুবাদ গ্রন্থ সহ। মদিনার প্রতি ওনার একটা আলাদা টান ছিল। সিরাত রসুল্লাহর জীবনী বিষয়ে যে একটা আলাদা সাহিত্য হইতে পারে এটা উনি প্রমাণ করছেন। এবং সিরাত বিষয়ক বহু বই, মদিনার ইতবৃত্ত, আরও অনেক বই উনি মদিনার উপরে লিখছে। সিরাত অ্যালবাম উনি বাইর করছে, অনেক মদিনার উপরে অনেক লেখা ওনার আমরা পড়ছি, যেটা এককভাবে আসলে কেউ এভাবে করে না। এবং মদিনার প্রতি ওনার একটা দরদ ছিল। ওনার আলোচনার মধ্যে মদিনা বা মক্কা শরীফ সম্পর্কে আমি যখন সুযোগ পাইছি, যে কোনো বিষয়ে ওনার সাথে যখনই আলোচনা করছি, এত গভীর জ্ঞান ওনার ছিল যে একদম আমরা যা জানতে চাইতাম তার চেয়েও বেশি জানতে পারতাম। একবার উনি দারুন নাজাতে আসলেন, একাধিকবার উনি আসছেন। আমি কেবল হজ করে আসছি, হজের পরে উনি আসলেন। আসার পরে আমি ওনাকে অনেকগুলো খেজুর আর জমজমের পানি দিলাম আপ্যায়নের জন্য। উনি খেজুর খেতেছিলেন আর খেজুর সম্পর্কে আলোচনা করতেছিলেন যে কত প্রকার খেজুর হয় এবং কোন খেজুরের কি ফজিলাত, হাদিসের ভিতরে খেজুর সম্পর্কে কি আছে। মানে এই আলোচনা শোনার আগে আমার ধারণাই ছিল না যে খেজুর সম্পর্কে এত জ্ঞান আছে, মানে কত বিষয়। আর একবার উনি আসলেন, একটা বিষয় আমি ইচ্ছে করিয়ে জানার জন্য ওনাকে জিজ্ঞাসা করলাম। বিষয়টা ছিল আদম আসলামের কবর কোথায়। সে এত সুন্দরভাবে উনি বর্ণনা দিলেন যে কত বর্ণনা আদম আসলামের কবর সম্পর্কে আছে। সর্বশেষ উনি একটা যৌক্তিক বিশ্লেষণ করলেন যে এই বর্ণনার মাধ্যমে এটাই অগ্রাধিকার। আমার জেহেনে ওনার কথাগুলো এখনো আছে। আমার খুব ইচ্ছা, এখনো ইচ্ছাটা আছে যে আমি মক্কা মদিনার উপরে কিছু লিখবো, যদি আল্লাহ আমাকে তৌফিক দেয়। সেটা আমার আত্মজীবনীতে হতে পারে বা আলাদা হতে পারে। সেখানে ওনার থেকে যে তথ্যগুলো দুই একটা বিষয়ে আমি গ্রহণ করতে পারছি, আমার মনে হয় সেটা একটা সেরা তথ্য হবে আমার জন্য। আমি অন্য বই পুস্তক পড়ে ওই তথ্য লাভ করতে পারবো কিনা আমার সন্দেহ আছে। এ কথাগুলো বলার উদ্দেশ্য যে ওনার জ্ঞানের কত গভীরতা ছিল যে কোনো বিষয়। উনি বালাকাটের উপরে একটা প্রবন্ধ লিখছিলেন, যেটা অগ্রগতিকে ছাপা হয়েছিল। প্রেসিডেন্ট এরশাদের আমলে এজেড শামসুল আলম যখন ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক ছিল, তখন ফাউন্ডেশনের একটা স্বর্ণযুগ ছিল। ফাউন্ডেশন ছিল একটা গবেষণার জায়গা, ইসলামী গবেষণার জায়গা, ইসলামের পণ্ডিতদের মিলন মেলা। এবং এই সময়টাই আমরা শশীনাথ থেকে ঢাকায় আসছি, যে কারণে আমরা সারাদিন এই ফাউন্ডেশনের এই প্রোগ্রামগুলোতে, ফাউন্ডেশনের ঢাকার সাংস্কৃতিক কেন্দ্র ছিল তোপখানা রোডে, সেখানে আমরা সব প্রোগ্রামগুলো অংশগ্রহণ করতাম। এবং অগ্রগতিক সেই সময় সাপ্তাহিক অগ্রগতিক হিসাবে বের হইত। প্রায় পত্রিকায় মহিউদ্দিন খান সাহেবের লেখা থাকতো। সেখানে ঐতিহাসিক বালাকোটের উপরে উনি এমন একটা প্রবন্ধ লিখলেন যে বালাকোটের মানে প্রেক্ষাপট, তারপরে সিপাহী বিপ্লবের প্রেক্ষাপট এবং ওলামা ইকরামদের যে কি কোরবানি দিনের জন্য, এ বিষয়গুলো এত সুন্দর এবং এত গভীরে উনি উল্লেখ করছেন, যেটা আমাদেরকে আসলে জ্ঞান চর্চা করতে বা ইসলামের এই ঐতিহ্য বিষয়ে জানতে এখনো উৎসাহিত করে। এবং ওনার এসব প্রবন্ধের কাছে আমাদের কাছে খুব অসহায় মনে হয় যে আমরা জীবনে কিছুই শিখি নাই, কিছুই জ্ঞান অর্জন করতে পারি নাই। এখনো আমি মনে করি কেউ যদি জ্ঞান চর্চায় উৎসাহী হইতে চায়, তা আমি ব্যক্তিগতভাবে আমার এই কম মেধা, ব্যস্ততা বা শারীরিক অসুস্থতার মধ্যেও জ্ঞান চর্চার একজন উৎসাহী ব্যক্তি হিসাবে ওনাকে আমি মনে করি। উনি
শুধু লেখালেখি না, বরং উনি কিন্তু মাঠেরও কর্মী ছিলেন। উনি সস্তা রাজনীতি করতেন না, কোনো ফায়দা নেওয়ার জন্য উনি রাজনীতি করতেন না, উনি দিনের জন্য রাজনীতি করতেন। উনি যখনই ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড দেখতেন তখনই কিন্তু উনি মাঠে ঝাঁপিয়ে পড়তেন। উনি নাস্তিক মোরতাদ প্রতিরোধ কমিটির উনি সভাপতি ছিল, উনি জমিয়তে ওলামা ইসলামের উনি নির্বাহী সভাপতি ছিল। এ ধরনের উনি অনেক, তারপরে সর্বশেষ উনি ইসলামী ঐক্য জোটের উনি ভাইস চেয়ারম্যান ছিল। তো ওনার কাছে আমি যে বিষয়টা শিখছি বা ওনার কাছ থেকে যে বিষয়টা আমাকে প্রেরণা দিয়েছে, যে মানুষের ভিতরে ঐক্য সৃষ্টি করা। বাংলাদেশের প্রেক্ষাপটে ওলামা ইকরামদের ভিতরে ঐক্য সৃষ্টি করা এটা একটা কঠিন কাজ। উনি আলিয়ার ছাত্র, কিন্তু কওমি ধরনের ওলামা ইকরাম, মুফতি আমিনী, এই ধরনের যারা ছিল, মুফতি অক্কাস বা আরও যারা ছিল, এমনকি বিতর্কিত রাজনীতি দল যারা করতেন তাদেরকে নিয়ে উনি ঐক্যের কথা ভাবতেন। উনি বিশ্বাস করতেন যে ইসলামী বিজয়ের জন্য মূলত ঐক্যের দরকার, ইসলামী শক্তির ঐক্যের দরকার। এবং উনি শেষ বয়সে মাজুর ছিলেন, চলতে ফিরতে ওনার কষ্ট হতো। এ সময় উনি মূলত এই ঐক্যের কথা উনি ভাবতেন। একদিন পল্টনে ওনার মদিনার অফিসে আমাকে বলছিলেন যে মৌলানা, ঐক্যের জন্য চামড়া মোটা হইতে হয়, না হয়তো ঐক্য করা যায়। বোঝেন না আমার চামড়াটা কত মোটা, আমি আমিনী সাহেবকে নিয়ে, চরমনায়ের হুজুরকে নিয়ে ঐক্য করি। ঐক্য ছাড়া আমরা এই ক্ষুদ্র ক্ষুদ্র শক্তির দ্বারা তো ইসলামের শত্রুদের মোকাবেলা করতে পারব না, কাজে ঐক্য দরকার। উনি একজন আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রবক্তা ছিলেন। উনি আকায়েদের উপর ওনার একটা বই আছে। উনি মদিনার ইতিবৃত্ত বইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হায়াতুন নবী, এটা উনি প্রমাণ করছেন। উনি তরিকাতপন্থী ছিলেন, তরিকাতকে উনি বিশ্বাস করতেন, হক্কানি পীর মাশায়েখদেরকে উনি শ্রদ্ধা করতেন। ফুরফুরা, শশিনা, এই সিলসিলার প্রতি ওনার অগাধ শ্রদ্ধা ছিল। শশিনার মরহুম পীর শাহ আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ ওনার বন্ধু ছিলেন। বহুবার আমি শুনেছি, মহিউদ্দিন খান সাহেবের কাছেই শুনেছি, যে বাংলা বাজারের খানকায় মহিউদ্দিন খান সাহেব বহুবার মরহুম হুজুরের কাছে যাইতেন। আমাদের কাছে শাহ সুফি নিসাউদ্দিন রহমতুল্লাহ আলাইয়ের অনেক খেদমতের কথা উনি বলতেন। ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমতুল্লাহর কথা উনি বলতেন। এবং উনি বিশ্বাস করতেন ইসলামের একটা অংশ এই তাসাউফ, তাসাউফের শূন্যতা থাকলে দিনের পূর্ণ খেদমত করা যায় না, এটা উনি বিশ্বাস করতেন। আজকে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি শত বছরের, আজকে 100 বছরও ছাড়িয়ে গেছে। এ দাবির উনি একজন প্রবক্তা ছিলেন। শুধু প্রবক্তাই না, উনি এজন্য বিভিন্ন সময় মিছিল, মিটিং, তারপরে ক্ষমতাসীনদের কাছে দলবদ্ধ হইয়া দাবি। যখন ইসলামী বিশ্ববিদ্যালয় ঢাকা থেকে কুষ্টিয়া নিয়ে তার সেটা ফিরানোর জন্য ওনার চেষ্টাও ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। মাদ্রাসাগুলো যখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে দিতে চাইছিল তখনও উনি প্রতিবাদ করছিলেন। স্বতন্ত্র আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা উনি বলছিলেন। উনি মিছিল করছেন, মিটিং করছেন, এবং সব রাজনৈতিক দলের লোকজনদের কাছেই ওনার একটা গ্রহণযোগ্যতা ছিল। কারণ উনি সুবিধাবাদী আলেম ছিলেন না, উনি রাজনীতি করে কেউর কাছ থেকে কোনো ফায়দা নিতেন না। মানে উনি নিঃস্বার্থ আলেম ছিলেন, নিঃস্বার্থ ইসলামের সেবক ছিলেন, যে কারণে উনি বিক্রি হয় নাই কখনো, কোনো প্রলোভনে উনি কখনো পড়ে নাই, যে কারণেই অন্যদের চেয়ে ওনার একটা আলাদা বৈশিষ্ট্য আমার কাছে মনে হয়, এবং এইটাই বাস্তব। ওনার সাথে বহুবার
বহু সময় দেখা সাক্ষাৎ হয়েছে। একবার উনি আমাকে খবর দিলেন ওনার অফিসে আসার জন্য, পল্টনের অফিসে। আমি তো একটু হতবাক যে আমার মতো ক্ষুদ্র মানুষকে উনি যেতে বলছেন। আমি গেলাম। তো উনি বললেন যে মৌলানা আমার সাথে আপনাকে এক জায়গায় যেতে হবে। আমি বললাম হুজুর যাবো, আপনার সাথে যাব। ওনার নিজ গাড়িতে আরও কয়েকজন সহ আমাকে সেগুনবাগিচা একটা সরকারের একটা গুরুত্বপূর্ণ একটা অফিসে নিয়ে গেলেন। সেখানে আমাকে উনি খুব হাইলাইট করে পরিচয় দিলেন যে আমি কে, আমার কি আদর্শ, কি দর্শন, এবং যে বিষয়গুলো ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, এদেশের ইসলামী রাজনীতি, দেশের মাদ্রাসা শিক্ষা, এসব বিষয় সেখানে উনি ব্রিফিং করলেন। আমরা ওনার সাথে একমত পোষণ করলাম বা আমরাও আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র মতামত প্রকাশ করলাম। তো সেখান থেকে বের হয়ে আসলাম। আসার পথে গাড়িতে উনি আমার পাশের সিটে বসা। উনি আমাকে বললেন যে আপনি বুঝছেন যে কেন আপনাকে নিয়ে আসছি? আমি বললাম যেহেতু কিছুটা বুঝছি। তখন উনি বললেন যে দেখেন, আমেরিকান এম্বাসিতে একটা গোয়েন্দা রিপোর্ট গেছে, বিদেশে যারা ইসলামপন্থী বা ইসলামের যারা বিভিন্ন সেবা করে এরা সবাই দলীয় রাজনীতির সাথে জড়িত, মানে এক কথায় জামাত ইসলামের রাজনীতির সাথে জড়িত, এই রকমের একটা কথা বললেন যে একটা নেগেটিভ একটা ধারণা বিদেশিদের কাছে আছে। তা এই রিপোর্টটা আমি জানতে পারছি, যে কারণে আমি এই আপনার যাকে নিয়ে আসছি উনি সরকারের গোয়েন্দা সংস্থার প্রধান, ওনার কাছে আমরা একটা মেসেজ দিয়ে গেলাম যে আসলে এই দেশ ইসলাম নিয়ে যারা কাজ করে, ইসলাম নিয়ে যারা খেদমত করে, এরা সবাই আসলে বিশেষ কোনো রাজনৈতিক দলের লোক না, বরং এরা নিষ্ঠার সাথে আন্তরিকতার সাথে এরা দিনের জন্যই মূলত কাজ করে। এজন্যই আপনাকে শশীনার প্রতিনিধি হিসাবে বা আপনার মাদ্রাসা সব মিলাইয়া এ কারণেই মূলত আপনাকে এখানে আনা। তাই আমি দেখলাম যে একটা মানুষ কতভাবে কাজ করে, সে আন্ডারগ্রাউন্ডে সে কত বড় একটা কাজ করছে। দেশে ইসলামে যারা খেদমত করে তাদের সম্পর্কে যে একটা বিদেশিদের কাছে যে একটা যে কোনোভাবেই একটা নেগেটিভ বা একটা খারাপ ধারণা, সেটা দূর করার জন্য সে গোপনে আমাদেরকে কিছু লোক সেখানে উপস্থিত করে সেটা তিনি প্রতিরোধ করলেন। এ ধরনের বহুভাবে উনি সরকার প্রধানদের সাথে উনি ইসলামের বিষয় নিয়ে আলোচনা করছেন, যারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা করছেন। কতটা সফল হয়েছে সেটা পরের বিষয়, কিন্তু উনি ওনার শক্তি দিয়া দাঁড়াইছেন, প্রতিরোধ করছেন, উনি চেষ্টা করছেন। এটা আমাদের জন্য চেতনা, এটা আমাদের জন্য প্রেরণা, এটাই আমাদের কাছে বড় কথা। আর বড় কথা যে উনি কখনো কোথাও মাথা নত করেন নাই, কোথাও কোনো স্বার্থের বিনিময়ে উনি ওনার আন্দোলন বা ইসলামের এই খেদমত থেকে উনি বিরত হয় নাই। এটাই একটা আমাদের জন্য বড় শিক্ষা। আমরা দেখি আমাদের দেশে অনেক নামকরা অনেক মানুষ যারা অনেক সময় বড় কথা বলে, কিন্তু দেখা যায় যে এক সময় তারা ম্যানেজ হয়ে যায়। ওনাকে কেউ ম্যানেজ করতে পারে নাই। সত্যিকারে যে উনি আল্লাহর ভয়তে বা আল্লাহর মহব্বতে বা দিনের মহব্বতে উনি দিনের খেদমতগুলো করছে, এজন্যই মূলত কখনোই উনি কেউর সাথে আপোষ করেন না জীবনের শেষ দিন পর্যন্ত। উনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন শেষের দিকে, কিন্তু ওনার মেধা সচল ছিল। উনি শেষ সময়ও মদিনা দেখতেন, শেষ সময়ও উনি মদিনার সম্পাদকীয় লিখতেন। আমার মনে আছে যে উনি অসুস্থ ছিলেন দীর্ঘদিন ধরে। আমরা বিভিন্ন সময় আমরা খবর নিতাম, অনেকবার ওনাকে দেখতে যাওয়ার ইচ্ছা পোষণ করছি। আমি ব্যারিস্টার সিদ্দিক তারা অনেকদিন বলছি যে আমরা ওনার কাছে দেখা করব অসুস্থ অবস্থায়।
নানা কারণে সুযোগ হয় না। শেষের দিকে একবার উনি যখন ইসলামী ব্যাংক হাসপাতালে ছিলেন, তখন জান্নাতুন নাঈমকে নিয়ে ওনার সাথে দেখা করতে গেছিলাম এই সন্ধ্যার আগে আর কি। ওনার বড় ছেলে সেখানে ছিল। তা উনি ওনার আবেগ সুলভ আচরণ, সেদিনও আমাদেরকে আপন। উনি দাঁড়াতে পারে না, উঠতে পারে না, তখন উনি অনেক কথা বলেন। উনি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বললেন। আরবি বিশ্ববিদ্যালয়ের প্রতি আমাদের কি দায়িত্ব, কর্তব্য, আমরা যেন সেটা ভুলে না যাই, এ বিষয়গুলোর কথা বললেন। এবং একান্ত অন্তরঙ্গ পরিবেশে উনি অনেক সময় দিলেন এবং আমাদেরকে উনি আপ্যায়ন করলেন। জীবনের শেষ সাক্ষাৎ আমার এইটাই ছিল ওনার সাথে। এবং যতটুকু সময় উনি কথা বলতে পারছেন, সব কথা উনি জাতীয় বিষয়ে কথা বলছেন এবং উনি দোয়া করতে বলছেন ওইখানে, ওনার জন্য দোয়া করাইছেন আমাদের জন্য উনি ওখানে। অবশ্য এছাড়াও অনেক স্মৃতি ওনাকে নিয়ে আজকে আমার মনে পড়ে। উনি একবার ওনার বাসায় আমাকে ইফতারির দাওয়াত দিলেন। উনি নিজে টেলিফোনে আমাকে দাওয়াত দিলেন। তা আমি তো একদম জড়সড় ওনার মতো মানুষ, ইফতারির দাওয়াত, বলে হুজুর আমি আসবো। উনি বললেন না, আমি গাড়ি পাঠাইয়া আপনাকে আনবো এবং গাড়ি পাঠাইয়া আপনাকে পৌঁছাইয়া দেব। আমি ওনাকে বারবার অনুরোধ করলাম যে আপনার গাড়ি পাঠানোর দরকার নেই, আমি নিজে আসবো। বলতেছেন না, আপনি আমার মেহমান। ঠিকই উনি টাইমলি ওনার নিজের গাড়িটা পাঠাই দিলেন আমাকে নেওয়ার জন্য। আমি ওনার বাসায় গেলাম ইফতারির পূর্বে, ইফতারি করলাম ওনার সাথে। আরও কিছু আলেম ওলামাদেরকে উনি দাওয়াত দিলেন এবং আবার ওনার গাড়িতে আমাকে পৌঁছেই দিলেন। আমি বারবার অনুরোধ করলাম যে আমি নিজে যেতে পারবো। উনি বললেন না, আপনি আমার মেহমান। এবং ইফতারির বৈঠকেও ওনার এত ব্যস্ততা যে আমার তাজিম তাকরিমে আপ্যায়নে কোনো ত্রুটি হয় কি না, সেটা উনি সবসময় এ ব্যাপারে সজাগ ছিলেন। ওনার মতো এত বড় একজন মানুষ, সে যে এভাবে আমার মতো একজন ক্ষুদ্র মানুষের প্রতি তার ভালোবাসা, শ্রদ্ধা, সেটা আমি কল্পনা করতে পারিনি। এবং ওনার তখন চেহারা এমন হয়েছে, মনে হয়েছে যেন উনি আমাকে যে সম্মান বা যে ধরনের আপ্যায়ন করানোর কথা ছিল সেটা মনে হয় উনি করাইতে পারেনি। এরকম একটা অনুতপ্ত, এরকম একটা কি বলবো, এরকম একটা অপারগতা উনি আমার সামনে প্রকাশ করেছে, যেটা আমাকে ওনার বিনয়ের একটা সর্বোচ্চ অবস্থানটা বুঝতে সহায়তা করছে। এবং আমার কাছে এখনও মাঝে মাঝে নিজের কাছে খুব প্রশ্নবিদ্ধ হয়, ওনার মতো এত বিজ্ঞ মানুষ, এত বিনয়ের অধিকারী, সেই ক্ষেত্রে আমাদের অবস্থাটা কি, আমরা কি করি, আমাদের চারিত্রিক অবস্থাটা কি এই ক্ষেত্রে। নিজের জীবনের জন্য এটা একটা বিরাট শিক্ষা নেওয়া, এতে কোনো সন্দেহ নাই। উনি যাই হোক, সব মিলিয়া ওনার অনুবাদ শাস্ত্র, ওনার সিরাত গ্রন্থ, ওনার তাফসির গ্রন্থ, ওনার মদিনা পত্রিকা, পরবর্তীতে উনি মুসলিম জাহান বের করছিলেন, সাপ্তাহিক মুসলিম জাহান, সেটাও খুব গুরুত্বপূর্ণ ছিল। সব খেদমতগুলোই অনেক বড় খেদমত এবং নিষ্ঠাপূর্ণ খেদমত, এবং এদেশের মানুষ এই খেদমতগুলো খুব গ্রহণ করছিল। মদিনা পত্রিকার আজকেও যে জনপ্রিয়তা আছে, অন্য কোনো পত্রিকার সেটা নাই। মদিনা পত্রিকার আজকেও যত গ্রাহক আছে, কোন ইসলামী পত্রিকার এত সংখ্যক গ্রাহক নাই। শুধু বাংলাদেশেই না, এটা পৃথিবীর বিভিন্ন দেশে মদিনা পত্রিকার গ্রাহক আছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে অনেক জায়গায় এই পত্রিকার কিন্তু গ্রাহক আছে। উনি সেটা করতে সক্ষম হয়েছে, ওনার মেধা, শ্রম বা ওনার নিষ্ঠার কারণে এটা মনে হয় সম্ভব হয়েছে। উনি শুধু বাংলাদেশের না, উনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন আলেম ছিলেন। উনি রাবেতা আলম আল ইসলামীর
উনি কার্যকরী কমিটির সদস্য ছিল। মোতামার আলম আল ইসলামীর উনি বাংলাদেশের প্রেসিডেন্ট ছিল, এবং সেখানে উনি ইসলামী বিশ্বের বিভিন্ন সমস্যা উনি তুলে ধরছেন। এবং উনি বাংলাদেশে যে এনজিওরা মুসলমানদেরকে খ্রিস্টান ধর্মে বা অন্য ধর্মাবলম্বী করার জন্য যে প্রচেষ্টা, এর জন্য উনি খাগড়াছড়িতে বা পার্বত্য অঞ্চলে উনি কার্যক্রম গ্রহণ করছিল, জাগানি ছিল এবং অনেক পরিকল্পনা গ্রহণ করছিল। ওনার নিজ বাড়িতে গফরগাঁওতে উনি একটা প্রতিষ্ঠান করেছে। ওনার শেষ ইচ্ছা অনুযায়ী ওখানেই ওনাকে দাপন করা হয়েছে। আমার খুব ইচ্ছা ওনার কবর জিয়ারত করার, যদি এখনও সুযোগ হয়নি। কাজে উনি এভাবে ইসলামী শিক্ষার বা ইসলামী তাহজিব তামাদ্দুন রক্ষার ওনার অনেক বই, অনেক বড় বই, যেটা বিনামূল্যে উনি বিতরণ করছে। অন্যের সহযোগিতা নিয়ে বিনামূল্যে খাসাসুল কুবরার মতো বই, এই ধরনের আরও কিছু বই উনি বিনামূল্যে বিতরণ করছে। উনি সিরাত যে কমিটি, এই সিরাত কমিটির উনি চেয়ারম্যান ছিল। উনি সিরাত সম্মেলন করছে। এই সিরাত সম্মেলনের মাধ্যমে উনি গুণীজনদেরকে সম্বর্ধনা দিয়েছে। অর্থাৎ বহুমুখী উনি কার্যক্রম কিন্তু উনি করছে। যাই হোক, ওনার মতো একজন মানুষ, এটা আমাদের জন্য প্রেরণা। এ জাতির উনি সম্পদ ছিল। আল্লাহর ইচ্ছা, আল্লাহ তাআলা মানুষ মরণশীল, উনিও মারা যাবে। খুব চমৎকার একটা স্মৃতি আমার জীবনে। উনি মদিনার সম্পাদক। ওনার মৃত্যুর সংবাদটাও আমি মদিনায় বসে পেয়েছি। 25শে জুন ছিল রমজানের শেষ দশক 2016-তে। আমার জীবনে আমি প্রথম মসজিদে নববীতে এবং এতেকাফ করতেছিলাম। এতেকাফ করার পরে রমজানের দিনে ইফতারির পরে আমি মসজিদে নববীতে বসা এতেকাফের অবস্থায় আমাদের ছাত্র, এখন মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ে, মাহাদি এসে আমাকে বললেন, হুজুর আপনার একজন প্রিয় মানুষ আজকে ইন্তেকাল করছেন। আমি বললাম কে? বললেন যে মৌলানা মহিউদ্দিন খান। আমার কাছে কষ্ট লাগছে যে ওনার মৃত্যুটা। তো উনি দীর্ঘদিন অসুস্থ ছিল, ওনার মৃত্যুর সংবাদ আসতে পারে এরকম একটা চিন্তা আমার মধ্যে কাজ করছিল। উনি বেঁচে থাকুক, সুস্থ হোক, এটা কামনা করছি। তারপরও মদিনার মসজিদে নববীতে রাসূলুল্লাহর রওজার পাশে বসে ওনার মৃত্যুর সংবাদটা, মদিনা সম্পাদকের মৃত্যুর সংবাদটা মদিনায় বইয়া পাওয়া, এটা আমার কাছে তখন ভালো লাগছে। এবং আমি রাসূলুল্লাহর রওজায় যেয়া ওনার জন্য দোয়া করছি, রাসূলুল্লাহর উসিলা দিয়ে ওনার রফে দরজাতের জন্য আল্লাহর কাছে দোয়া করছি। কাজে আমি শেষ কথা বলতে চাই যে মহিউদ্দিন খান সাহেব আমাদের জন্য একটা প্রেরণা, চেতনা। আমরা যারা আজকে হতাশায় ভুগি, আমরা যারা আজকে আলেম ওলামারা জ্ঞান বিমুখী, যারা জ্ঞান চর্চা করি না, সাহিত্য চর্চা করি না, লিখতে চাই না, পড়তে চাই না, ইসলামের বিরোধী কোনো কথার প্রতিবাদ বা প্রতিরোধ করতে চাই না, বা নিজ স্বার্থ ছাড়া কিছু বুঝি না, এদের জন্য উনি একটা প্রেরণা, উনি একটা চেতনা, এটা আমি বিশ্বাস করি। এবং আমরা বা আমাদের শিক্ষার্থীরা, আমাদের নূতন প্রজন্মরা ওনার কাছে কিছু শিখতে পারবে। আমি মনে করি ওনার আত্মজীবনী, ওনার রচিত বই পুস্তক, এগুলো পড়লে তারা একটা সঠিক নির্দেশনা পাবে যে আমাদের কি করা দরকার। মৌলানা মহিউদ্দিন খান আমাদের জন্য একটা আদর্শ, আমাদের জন্য একটা মডেল। তিনি একজন আদর্শ মানুষ হিসেবে যে গুণগুলো থাকা দরকার ছিল সে গুণগুলো ছিল। ছোটদের প্রতি তার স্নেহ ছিল, বড়দের প্রতি তার শ্রদ্ধা ছিল, নিজের ভিতরে কখনোই অহংকার, লোভ এগুলো তাকে স্পর্শ করতে পারে নাই। কাজে যেটা বর্তমান সমাজে বা এই যে আজকে বিভেদ, অনৈক্য সৃষ্টির একটা পায়তারা, মিডিয়ার মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে, বিভিন্ন দলিজমের মাধ্যমে উনি এর ঊর্ধ্বে ছিলেন। বলেন কীভাবে ইসলামী উম্মার মধ্যে ঐক্য আসবে, মুসলমানদের ভিতরে ঐক্য আসবে, বাংলাদেশ ইসলামী দলের ভিতরে ঐক্য আসবে। উনি সব জায়গায় যেতেন,
সব দলের লোকদের কাছে উনি যেতেন এবং গ্রহণযোগ্য ব্যক্তি উনি ছিলেন। কাজে আমি মনে করি বর্তমান প্রেক্ষাপটেও এদেশে ইসলামী শক্তির ঐক্যের বিকল্প নাই, ইসলামী শক্তির জ্ঞান, ইসলামী জ্ঞান অর্জনের বিকল্প নাই, ইসলামী শক্তির সাহিত্য চর্চার বিকল্প নাই। কাজে এই সব ক্ষেত্রেই মাওলানা মহিউদ্দিন খান একজন চেতনা, মহিউদ্দিন খান একজন প্রেরণা। আল্লাহ তাআলা ওনার থেকে আমাদেরকে এই চেতনা প্রেরণাগুলো গ্রহণ করার তৌফিক দান করুক এবং আবারও দোয়া করি আল্লাহ তাআলা ওনাকে জান্নাতের উচ্চ মাকাম আল্লাহ তাআলা দান করুক, ওনার পরিবারের প্রতি আল্লাহ পাক অনুগ্রহ করুক, ওনার যে খেদমত, লেখা, পত্রিকা, আন্দোলন, এর থেকে আমাদেরকে, এই জাতিকে উপকৃত হওয়ার আল্লাহ তাআলা তৌফিক দান করুক। ধন্যবাদ তোমাদেরকে।